আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা প্রসেসেস অফ ড্রাগ অ্যাবজর্পশনের পরে ড্রাগ অ্যাবজর্পশন সম্পর্কে আলোচনা করব। এটা আমাদের ফার্স্ট টার্মের জেনারেল ফার্মাকোলজির একটা ইম্পর্টেন্ট টপিক। সো লেটস স্টার্ট। ফার্স্ট আমরা দেখি এখান থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। আচ্ছা, ফার্স্টে মেনশন দি ডিফারেন্ট সাইডস অফ ড্রাগ অ্যাবজর্পশন along with the processes. Write down the factors influencing drug absorption or important factors influencing drug absorption. এটা এরকম আসতে পারে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অথবা রাইট ডাউন দি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ড্রাগ অ্যাবজর্পশন। আমাদের যদি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস বলে তাহলে শুধুমাত্র 4 থেকে 5টা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস যেটা সেগুলো আমাদেরকে দিতে হবে। আর অথবা যদি আমাদের একদম 3.5 মার্কসের অ্যান্সার করতে বলে তখন হচ্ছে সবগুলো ফ্যাক্টরস দিতে হবে। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ দি রোল অফ পিএইচ এন্ড পিকে ভ্যালু অফ ড্রাগ ইন ড্রাগ অ্যাবজর্পশন? এটা খুবই একটা পেট কোশ্চেন, এটা মাস্ট নো কোশ্চেন, এটা রিটেন এবং ভাইবা সবখানে এটা আসে। হোয়াট ইজ দি রোল অফ লিপিড সলিবিলিটি ইন ড্রাগ অ্যাবজর্পশন? এটা ভাইবাতে ধরে, রিটেনও আসে। খুবই মানে সহজ অ্যান্সার, বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, নেক্সট, ডিফাইন বায়োঅ্যাভেলেবিলিটি অ্যান্ড প্লাজমা হাফ লাইফ। হোয়াট ইজ দি বায়োঅ্যাভেলেবিলিটি অফ এ ড্রাগ গিভেন থ্রু ইন্ট্রাভেনাস রুট? What are the factors influencing bioavailability through oral route? এটা খুবই ইম্পর্টেন্ট, দুইটা মাত্র ইম্পর্টেন্ট ফ্যাক্টরস আছে। এটা কিন্তু আমরা বলতে গেলে যখন ভাইভাতে ধরা হয় এটা প্রায় আমরা ভুলে যাই। সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, হাউ ক্যান ইউ ক্যালকুলেট বায়োঅ্যাভেলেবিলিটি অফ অ্যান ওরাল ড্রাগ? তাহলে দিস আর দ্য কোশ্চেন্স, এই সমস্ত কোশ্চেনগুলো ড্রাগ অ্যাবজর্পশন থেকে আসে এবং অল অফ দিস আর মাস্ট নো কোশ্চেন। সো আমরা এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা পড়া শুরু করি। আচ্ছা, এখানে আরো দুইটা কোশ্চেন আছে যে হোয়াট ইনফরমেশন উইল ইউ গেট ফ্রম প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ? এটা রিটেনে খুব আসে এবং ভাইভাতেও ধরে। তিনটা মাত্র ইনফরমেশন আমরা পাই এবং সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে? এবং কি কি কন্ডিশনে প্লাজমা হাফ লাইফ ড্রাগের লং হতে পারে? ইন হুইচ কন্ডিশন প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ উইল বি লং? ঠিক আছে, এই দুইটা কোশ্চেন এটা রিটেনের কোশ্চেন এবং ভাইভাতেও ধরবে। বেসিক কোশ্চেন না পারলে কিন্তু ফেল ধরা হয়, যে এটা পারতে হবে এই দুইটা কোশ্চেন। হোয়াট ইনফরমেশন উইল ইউ গেট ফ্রম প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ এন্ড ইন হুইচ কন্ডিশন প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ উইল বি লং? ওকে, এখন আসি আমরা ফার্স্ট কোশ্চেন, হোয়াট আর দ্য সাইডস অফ ড্রাগ অ্যাবজর্পশন অ্যালং উইথ দেয়ার প্রসেসেস? আমরা ড্রাগ কি কি প্রসেসে অ্যাবজর্পশন হয় সেটা আমরা জানি। এখন আসি যে আমাদের বডির কোথা থেকে ড্রাগ অ্যাবজর্পশন হয়। তো প্রথম থেকে আসি যে আমরা সবাই জানি যে জিআইটি তে আমাদের ড্রাগ অ্যাবজর্পশন হয়। তো তাহলে প্রথমেই আমাদের কোথা থেকে? ফ্রম জিআইটি এবং ফ্রম প্যারেন্টাল সাইড, এক্সেপ্ট হচ্ছে ইন্ট্রাভেনাস রুট। ইন্ট্রাভেনাস রুটে কি হয়? ড্রাগটা ফ্রম সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডাইরেক্টলি গোস টু সিস্টেমিক সার্কুলেশন, কারণ এখানে কোনো অ্যাবজর্পশনের প্রয়োজনই হয় না। ইন্ট্রাভেনাস রুটে দিলে ড্রাগ ডাইরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। অন্যান্য যে প্যারেন্টাল সাইটগুলো আছে সেখান থেকে ড্রাগ অ্যাবজর্পশন হয়। আচ্ছা, তাহলে ড্রাগ অ্যাবজর্পশনের সাইট কয়টা? মানে মেইনলি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জিআইটি, যেটাকে আমরা বলি এন্টেরাল, আরেকটা হচ্ছে প্যারেন্টাল সাইটস এক্সেপ্ট ইন্ট্রাভেনাস রুট অ্যান্ড ফ্রম দি স্কিন। আচ্ছা, জিআইটিতে আমাদের কি কি আছে? প্রথমে আমরা যদি মুখ থেকে শুরু করি তাহলে ফার্স্ট হচ্ছে বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটিটা আমরা জানি ইট ইজ হাইলি ভাস্কুলার এবং অ্যাবজর্পটিভ সারফেস কিন্তু খুবই ছোট, তাই না? আমাদের মুখের সারফেসটা কম কিন্তু এটা হাইলি ভাস্কুলার একটা এরিয়া। সো অ্যাবজর্পশন যেহেতু রিলেটিভলি স্মল সাইজ এবং টাইম এখানে কম, টাইম এখানে ড্রাগসটা থাকে, এই জন্য অ্যাবজর্পশন অল্প হবে। ড্রাগস ইউজুয়ালি অ্যাবজর্ব বাই সিম্পল ডিফিউশন। তাহলে বাক্কাল ক্যাভিটিতে এরিয়াটা হচ্ছে হাইলি ভাস্কুলার, বাট অ্যাজ দ্য এরিয়া ইজ স্মল অ্যান্ড টাইম অফ অ্যাবজর্পশন ইজ শর্ট, কিন্তু ড্রাগ অ্যাবজর্পশনটা হয় কি? ইট অকার্স বাই সিম্পল ডিফিউশন। আমাদের এটা জানতে হবে যে বাক্কাল ক্যাভিটিতে সিম্পল ডিফিউশনে ড্রাগ অ্যাবজর্পশন হয়। নেক্সট, স্টমাক এক্সটেন্সিভলি ভাস্কুলার সাপ্লাই থাকে। এক্সটেন্সিভ ভাস্কুলার সাপ্লাই, সারফেস অফ অ্যাবজর্পটিভ সারফেস ইজ লেস দ্যান ইন্টেস্টাইন, ঠিক আছে? তো স্টমাকটা বাক্কাল ক্যাভিটির চেয়ে অবশ্যই বড়, বাট ইট ইজ দ্য সারফেস এরিয়া ইজ লেস দ্যান ইন্টেস্টাইন, ঠিক আছে?
এবং ড্রাগ রিমেন্স ইন স্টমাক ফর এ শর্ট পিরিয়ড, লিমিটেড অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ অ্যাবজর্ব। অ্যাবজর্পশন অকার্স ইউজুয়ালি থ্রু সিম্পল ডিফিউশন, এটা আমাদের জানতে হবে। এবং স্টমাকের পিএইচটা কি অ্যাসিডিক, সো যে অ্যাসিডিক ড্রাগস গুলো সেগুলোই কিন্তু স্টমাকে অ্যাবজর্পশন হবে। আমরা এখানে আগে জেনে রাখি যে ড্রাগস হচ্ছে দুই ধরনের, আর ড্রাগস আর আইদার উইক অ্যাসিড অর উইক বেস, এটা আমরা জানবো ড্রাগের নেচারটা কেমন। ড্রাগস আর আইদার উইক অ্যাসিড অর উইক বেস, তাহলে অ্যাসিডিক যে ড্রাগস গুলো আছে তারা বেটার অ্যাবজর্ব হবে ইন দি অ্যাসিডিক এনভায়রনমেন্ট। তো স্টমাকের পিএইচটা আমরা জানি, স্টমাকের পিএইচটা কি, স্টমাকের পিএইচটা হচ্ছে অ্যাসিডিক, সো অ্যাসিডিক ড্রাগস উইল বি বেটার অ্যাবজর্ব ফ্রম স্টমাক, ঠিক আছে। এবং কি কোন প্রসেসে হয়, এটা হচ্ছে সিম্পল ডিফিউশন। এটা তোমাদেরকে ধরবে যে স্টমাক থেকে কোন প্রসেসে হচ্ছে সিম্পল ডিফিউশনে মোস্ট অফ দি অ্যাসিডিক ড্রাগস আর অ্যাবজর্ব থ্রু স্টমাক, যেহেতু সারফেস এরিয়া আমাদের লেস দ্যান ইন্টেস্টাইন এবং এখানে শর্ট টাইমে থাকে, এজন্য লিমিটেড অ্যামাউন্ট অফ অ্যাবজর্পশন হবে। ওকে, ইন্টেস্টাইন কি, ইন্টেস্টাইনটা অনেক বড় একটা সারফেস এরিয়া, তাই না? ব্লাড ফ্লো টু দি ইন্টেস্টাইন ইজ মাচ গ্রেটার দ্যান দ্যাট অফ দি স্টমাক। তো নন আয়োনাইজড যে ড্রাগস গুলো, দ্যাট মিনস যদি স্টমাকে ইন্টেস্টাইনের পিএইচটা কিন্তু অ্যালকালাইন থাকে, তাহলে যদি অ্যালকালাইন ড্রাগস থাকে তাহলে অ্যালকালাইন ড্রাগস গুলো আনআয়োনাইজড অবস্থায় যাবে, হ্যাঁ, এবং তারা কি হবে, তারা বেটার অ্যাবজর্বড হবে এবং দে উইল বি অ্যাবজর্বড থ্রু সিম্পল ডিফিউশন। Ionized drugs, that means water soluble drugs absorbed by filtration. মিথাইল ডোপা, লিভোডোপা, আয়রন, ফ্লুরোইউরাসিল, এগুলো কি হয়, এগুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে অ্যাবজর্পশন হবে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, ইন্টেস্টাইনে ড্রাগস উইল বি অ্যাবজর্বড ফ্রম দি ইন্টেস্টাইন ইন বাই ডিফারেন্ট প্রসেসেস অফ অ্যাবজর্পশন। অ্যাজ ইন্টেস্টাইনের পিএইচটা কি স্লাইটলি অ্যালকালাইন থাকে, তাহলে অ্যালকালাইন ড্রাগস উইল বি মোর আনআয়োনাইজড, এবং আনআয়োনাইজড অবস্থায় থাকলে ড্রাগ বেশি অ্যাবজর্পশন হয়, আয়োনাইজড অবস্থায় থাকলে ড্রাগ অ্যাবজর্পশন কম হবে, ঠিক আছে। তাহলে ওয়াটার সলিউবল ড্রাগস গুলো কিভাবে অ্যাবজর্পশন হবে, অবশ্যই সিম্পল ডিফিউশনের মাধ্যমে হবে না, তারা কি হবে, ওয়াটার সলিউবল ড্রাগস উইল বি অ্যাবজর্বড বাই ফিল্ট্রেশন, ঠিক আছে। আর মিথাইল ডোপা, লিভোডোপা, এগুলো আমরা জানি দে উইল বি অ্যাবজর্বড থ্রু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। নেক্সট আসি রেকটাম। অ্যাবজর্পশন অকার্স থ্রু লোয়ার 1/3, ঠিক আছে, লোয়ার 2/3 বাই, আচ্ছা, অ্যাবজর্পশন থ্রু লোয়ার 2/3 ইট বাইপাস ফার্স্ট পাস মেটাবলিজম, ঠিক আছে। তাহলে লোয়ার 2/3 এটা বাইপাস করতে পারে ফার্স্ট পাস মেটাবলিজম। ড্রাগস অ্যাবজর্ব ফ্রম আপার পার্ট পাসেস থ্রু লিভার, সো যখন এটা লিভারে চলে যায় তখন কি হয়, ফার্স্ট পাস মেটাবলিজম হবে, ঠিক আছে। তাহলে আমাকে মনে রাখতে হবে রেকটামের লোয়ার 2/3 থেকে ড্রাগসটা অ্যাবজর্পশন হয়, এটা বাইপাস করতে পারে ফার্স্ট পাস মেটাবলিজম। What do you mean by fast pass metabolism? It is the metabolism of drug before entering the systemic circulation. তার মানে সিস্টেমিক সার্কুলেশন যাওয়ার আগে কি হয়, ড্রাগস গুলো মেটাবলাইজ হয়ে যায় ইন দ্য লিভার অ্যান্ড গাট ওয়াল বিফোর এন্টারিং দি সিস্টেমিক সার্কুলেশন, এটাকে বলা হয় ফার্স্ট পাস মেটাবলিজম। আমাদের যে রেকটামের লোয়ার 2/3 কি হয়, ড্রাগস গুলো ভালো অ্যাবজর্পশন হয়, কেন, বিকজ দে বাইপাস দি ফার্স্ট পাস মেটাবলিজম, মেটাবলিজম হয়ে গেলে তো ড্রাগ অ্যাবজর্পশন হবে না। আর আপার 1/3 যদি চলে যায় তাহলে ড্রাগস গুলো কোথায় চলে যাবে, দে উইল গো টু এন্টারোহেপাটিক সার্কুলেশন থ্রু লিভার এবং মেটাবলিজম হয়ে যাবে, ঠিক আছে। তো ড্রাগ অ্যাবজর্পশনটা রেকটামে কি হয়, স্লো হয়, ইনকমপ্লিট হয়, বাট অকার্স থ্রু সিম্পল ডিফিউশন। তাহলে আমরা কিন্তু দেখলাম যে বাক্কাল ক্যাভিটি, তারপর হচ্ছে আমাদের স্টমাক এবং রেকটাম, সবখানেই কিন্তু সিম্পল ডিফিউশনের মাধ্যমেই ড্রাগ অ্যাবজর্পশন হয়, এক্সেপ্ট ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের সব ধরনের প্রসেসেই ড্রাগ অ্যাবজর্পশন হচ্ছে। আচ্ছা, এখন আসি ফ্রম প্যারেন্টাল সাইড। প্যারেন্টাল সাইডে আমরা কি জানলাম, আমরা জানি যে একমাত্র ইন্ট্রাভেনাস রুট ছাড়া আর সবগুলো রুট থেকে অ্যাবজর্পশন হবে। ইন্ট্রাভেনাস রুটে কেন অ্যাবজর্পশন হয় না, বিকজ through intravenous route drug directly goes to systemic circulation, so no need of absorption. অ্যাবজর্পশনের প্রয়োজনই হয় না, ড্রাগটা ডাইরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, তার মানে কি পুরো ড্রাগটাই কিন্তু আমি পাচ্ছি কাজের জন্য, ঠিক আছে, পুরো থেরাপিউটিক ইফেক্ট আমি পাবো থ্রু ইন্ট্রাভেনাস রুট, ঠিক আছে। তাহলে ড্রাগের আর এখানে কোনো অ্যাবজর্পশনের দরকারই হয় না, ড্রাগ ডাইরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। কিন্তু বাদবাকি যেগুলো আছে যেমন ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস, এখান থেকে কি হবে, ড্রাগ ইউনিফর্ম এবং র্যাপিড অ্যাবজর্পশন হবে, যেহেতু প্যারেন্টাল সাইড।
ইন্ট্রামাসকুলার রুটে র্যাপিড অ্যান্ড ইউনিফর্ম অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন অকার্স ইনটু সিস্টেমিক সার্কুলেশন বাই সিম্পল ডিফিউশন, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, সাবকিউটিনিয়াস রুটে কি হয়? লেস র্যাপিড অ্যান্ড লেস ইউনিফর্ম হয় দেন ইন্ট্রামাসকুলার। কারণ কি, এখানে সাবকিউটিনিয়াস এরিয়াতে কি থাকে, ভাস্কুলার সাপ্লাই কম থাকে। That's why less rapid and less uniform absorption হবে। Less than intramuscular route, absorption into systemic circulation occurs by simple diffusion। তাহলে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু simple diffusion এর মাধ্যমে absorptionটা হচ্ছে। আচ্ছা, from skin, absorption occurs through skin by passive process. Absorption occurs more easily through cell lining, sweat and sebaceous gland and hair follicles than through keratinized epidermis because of its multiple cell layer. Keratinized epidermis যেটা, সেটাতে মাল্টিপল সেল লেয়ার থাকাতে অ্যাবজর্পশনটা স্লো হয়ে যায়। কিন্তু যদি এপিথেলিয়াল সেল লাইনিং হয় সোয়েট এবং সেবাসিয়াস গ্ল্যান্ড দিয়ে, তাড়াতাড়ি কি হবে, আমাদের অ্যাবজর্পশনটা তাড়াতাড়ি হবে দেন ক্যারোটিনাইজড লেয়ার। আচ্ছা, রেসপিরেটরি ট্র্যাক্টে কি হয়? দ্য রেট অফ অ্যাবজর্পশন ইজ হাই ডিউ টু লার্জ সারফেস এরিয়া অফ অ্যালভিওলি অ্যান্ড হাই ভাস্কুলার সাপ্লাই অফ লাংস। ঠিক আছে, তাহলে অ্যালভিওলার এরিয়া যেহেতু লার্জ এবং হাই ভাস্কুলার সাপ্লাই থাকে লাংসে, এই জন্য এখানে অ্যাবজর্পশন হাই হবে। নেক্সট, এখন আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, write down the factors influencing drug absorption or write down the important factors influencing drug absorption। আমাদেরকে যদি বলে important factors influencing drug absorption, মার্কস দিয়ে দিল 2, তাহলে কিন্তু আমাদেরকে একদম ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরগুলো সেগুলোই আমাকে লিখতে হবে। আচ্ছা, factors influencing drug absorption, এখানে আমরা ফ্যাক্টরসকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা রিলেটেড টু ড্রাগ অ্যান্ড রিলেটেড টু পেশেন্ট। ঠিক আছে, রিলেটেড টু ড্রাগের মধ্যে প্রথমটাই আসে মলিকুলার সাইজ অ্যান্ড ওয়েট অফ দি ড্রাগ। তো অ্যাবিলিটি টু পেনিট্রেট বায়োলজিক্যাল মেমব্রেন, এটা ডিপেন্ডস করে মলিকুলার সাইজ অ্যান্ড ওয়েট অফ দ্য ড্রাগের উপরে। ড্রাগ যদি লো মলিকুলার ওয়েট হয়, এটা কিন্তু খুব একটা বেসিক জিনিস, যদি লো মলিকুলার ওয়েট ড্রাগ হয় তাহলে এটা কি করতে পারবে, দে ক্যান ইজিলি পাস থ্রু দি পোরস ইন দি এপিথেলিয়াল লাইনিং অফ দি বডি সারফেস, যেমন কর্নিয়া, গাট, ইউরিনারি ব্লাডার, হ্যাঁ, এগুলো দিয়ে তারা খুব ইজিলি যে পোরগুলো থাকে সেগুলো দিয়ে তারা পাস করে যায়, যেমন ইউরিয়া, ইথিলিন, গ্লাইকল এক্সেট্রা। আচ্ছা, আর যদি হাই মলিকুলার ওয়েট হয় তখন কিন্তু পাস করতে পারবে না, এপিথেলিয়াল লাইনিং এর পোর দিয়ে তারা পাস করতে পারে না। যেমন ইনসুলিন, ইনসুলিন যদি আমি ওরালি দেই, এটা কিন্তু অ্যাবজর্পশন হবে না বিকজ অফ ইটস হাই মলিকুলার ওয়েট 58,100 ডালটনস। আচ্ছা, microsized particles can easily pass through the biological membrane. Ultra microsized particles are more absorbed. They are absorbed twice as well as microsized particle. ঠিক আছে, যত ড্রাগের পার্টিকেল সাইজ যত ছোট হবে অ্যাবজর্পশন তত বেশি হবে। মলিকুলার ওয়েট যত কম হবে ড্রাগ অ্যাবজর্পশন তত বেশি হবে। মলিকুলার ওয়েট যত বেশি হবে ড্রাগ অ্যাবজর্পশন তত কম হবে। এগুলো আমাদের জানতে হবে। ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন আমি বলছিলাম, হোয়াট ইজ দ্য রোল অফ লিপিড সলিবিলিটি ইন ড্রাগ অ্যাবজর্পশন। খুবই ইজি একটা কোশ্চেন, এটা হচ্ছে বেসিক নলেজ। ওকে, আমরা কি জানি, আমাদের বডির সেল মেমব্রেনটা হচ্ছে লিপিড বাইলেয়ার, সো lipid soluble drugs are more absorbed through the cell membrane. Water soluble drugs are not absorbed through the cell membrane. কেন? কারণ আমাদের বডির সেল লেয়ারটা হচ্ছে, সেল মেমব্রেনটা হচ্ছে লিপিড বাইলেয়ার, দ্যাটস ওয়াই লিপিড soluble drugs are absorbed। ঠিক আছে, highly absorbed হয় from GI across the biological membrane. Water soluble drugs are poorly absorbed from GI tract। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। তাহলে রোল অফ লিপিড সলিবিলিটি কি? highly lipid soluble drugs are more absorbed and less lipid soluble drugs are less absorbed। এটা আমাদের জানতে হবে, এটা বেসিক নলেজ। ওকে, নেক্সট আসি ফ্যাক্টরস রিলেটেড টু পেশেন্ট। তাহলে ফ্যাক্টরস রিলেটেড টু ড্রাগের মধ্যে কিন্তু আমরা দুইটা জিনিস পড়লাম, মলিকুলার ওয়েট অ্যান্ড সাইজ অফ দি ড্রাগ, আর একটা হচ্ছে লিপিড সলিবিলিটি। এখন আসি ফ্যাক্টরস রিলেটেড টু পেশেন্টস। তার মধ্যে প্রথমে আসবে পিএইচ অফ দি সারাউন্ডিং মিডিয়া। ইন অ্যাসিডিক পিএইচ, অ্যাসিডিক পিএইচ যদি হয় তাহলে অ্যাসিডিক ড্রাগগুলো কি হবে, আনআয়নাইজড অবস্থায় থাকবে, দে উইল বি মোর লিপিড সলিবল, more absorption। okay, আবার বলি, acidic drugs, acidic pH, more they are non ionized, more lipid soluble,
more absorption. Non-ionized, more lipid soluble. Okay, non-ionized drugs, more lipid soluble, more absorption occur. In alkaline pH, alkaline drugs are non-ionized, more lipid soluble, more absorption. তাহলে vice versa হবে, যদি অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন পিএইচে যায় কি হবে? They will be ionized. They will be ionized, they will be water soluble, and they will be less absorbed from the body. Okay, acidic drug alkaline media, more ionized, more water soluble, less absorption. Alkaline drug acidic media, more ionized, more water soluble, less absorption. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জানতে হবে। হ্যাঁ, এটা খুবই একটা বেসিক থিং, এটা যেন ভুল না হয়। ওকে, নেক্সট, ব্লাড সাপ্লাই অফ দি অ্যাবসর্পটিভ সারফেস। এটা খুব সহজ। ব্লাড সাপ্লাই যখন বাড়বে অ্যাবসর্পশন বেশি হবে, ব্লাড সাপ্লাই কম হলে অ্যাবসর্পশন কম হবে। স্টমাক, ইন্টেস্টাইন, they are highly vascularized area. Drugs given are readily absorbed from this area. Okay, skin and subcutaneous tissue, they are less vascularized area, so drugs are slowly absorbed from this site. Okay, next, surface area of the absorptive surface. These are the important factors influencing drug absorption. Okay, আমরা যদি আমাদেরকে বলে দেয় ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ড্রাগ অ্যাবজর্পশন, তাহলে আমরা প্রথম থেকে মলিকুলার সাইজ অ্যান্ড ওয়েট অফ দ্য ড্রাগ, লিপিড সলিবিলিটি, তারপর হচ্ছে পিএইচ অফ দি সারাউন্ডিং মিডিয়া, দেন হচ্ছে blood supply of the absorptive surface and surface area of the absorptive surface. এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ড্রাগ অ্যাবজর্পশন। এগুলাই আমরা লিখবো, ঠিক আছে, ছোট করে হোক, অল্প অল্প একটা একটা লাইন করে আমরা লিখে দেবো। যদি 2 নাম্বার থাকে তাহলে, যদি 2.5 নাম্বার থাকে তাহলে একটু বেশি লিখবো, যদি 3.5 থাকে তাহলে একটু বড় করে লিখবো। ওকে, আচ্ছা, সারফেস এরিয়া অফ দি অ্যাবজর্পটিভ, এটা আমরা জানি যে সারফেস এরিয়া যত বেশি হবে অ্যাবজর্পশন তত বেশি হবে। তো সবচেয়ে বড় সারফেস এরিয়া কার? আমরা জানি যে ইন্টেস্টাইনের সারফেস এরিয়া সবচেয়ে বেশি, তাই না? তা স্টমাকের চেয়ে তারা অনেক বড় সারফেস এরিয়া হচ্ছে ইন্টেস্টাইনের। More drugs are absorbed from intestine. Surface area of small intestine is 600 folds greater than stomach. Extent of absorption is greatest from small intestine. Okay. Next important factor কোনটা? Food and drug interaction. যদি এমন হয় when 2 or more drugs are administered simultaneously, then one drug may reduce the absorption of other. ওকে, যে আবার রিডিউসও করতে পারে আবার এনহ্যান্সও করতে পারে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় ফুডের সাথে আমি যদি দেই তাহলে সেই ড্রাগের অ্যাবজর্পশন কমে যেতে পারে, অথবা ফুডের অ্যাবজর্পশনকে ড্রাগ ডিলে করে দিতে পারে। ফর এক্সাম্পল, আয়রন রিডিউসেস অ্যাবজর্পশন অফ টেট্রাসাইক্লিন। Similarly, when taken with food, absorption of drugs may be hampered. Drugs should be taken 1 or 2 hours before or after taking food. যেমন হচ্ছে অ্যান্টাসিড। আমরা যদি অ্যান্টাসিড নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? উই শুড টেক অ্যান্টাসিড হাফ অ্যান আওয়ার বিফোর ফুড, ঠিক আছে। ওকে, এখন আসি নেক্সট, ডিজিজ কন্ডিশন। যদি আমাদেরকে বলে রাইট ডাউন দি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ড্রাগ অ্যাবজর্পশন এবং সেটাতে পুরো নম্বর 3.5 থাকে, তখন আমাদের সবগুলো এভাবে আমরা লিখে যাব। মানে ইম্পর্টেন্স অনুযায়ী আমাকে ড্রাগের ফ্যাক্টরস গুলো লিখতে হবে। Disease conditions such as several gastrointestinal diseases may hamper drug absorption. যেমন malabsorption syndrome যদি কারো থাকে, অথবা inflammatory bowel disease যদি থাকে, it may reduce drug absorption. Okay. Next question যেটা খুব ইম্পর্টেন্ট, যে pH of the surrounding media and pK value of the drug influence drug absorption. Explain the statement. We know that most of the drugs are weak acid or weak base. এটা কিন্তু আমি আগে তোমাদেরকে বললাম যে ড্রাগসগুলোর নেচার কেমন, আইদার দে আর উইক অ্যাসিড অর উইক বেস। যদি অ্যাসিডিক মিডিয়া হয়, অ্যাসিডিক ড্রাগসগুলো কেমন হবে? দে উইল বি আনআয়োনাইজড, মোর লিপিড সলিউবল। তাহলে মোর লিপিড সলিউবল হলে কি হবে? ইনক্রিজ অ্যাবজর্পশন। অ্যালকালাইন মিডিয়াতে অ্যালকালাইন ড্রাগ নন আয়োনাইজড অবস্থা থাকবে, মোর লিপিড সলিউবল হবে, মোর অ্যাবজর্পশন হবে, অ্যান্ড ভাইস ভার্সা উইল অকার। যদি অ্যাসিডিক মিডিয়াতে অ্যালকালাইন ড্রাগ দিই তাহলে তারা মোর আয়োনাইজড হয়ে যাবে, মোর ওয়াটার সলিউবল হবে, লেস অ্যাবজর্পশন হবে, অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, নেক্সট আসি পিকে ভ্যালু অফ ড্রাগ। হোয়াট ডু ইউ মিন বাই পিকে ভ্যালু অফ ড্রাগ? ইট ইজ দ্য পিএইচ। পিকে ভ্যালুটা হচ্ছে একটা পিএইচ,
at which the concentration of ionized and unionized drug will be equal. That means এমন একটা pH যে pH এ আমার 50% drug ionized থাকবে and 50% drug unionized থাকবে, such as example দিই, যেমন pK value of drug of aspirin is 3.5. এটা দিয়ে আমি কি বুঝি? What do you mean by that? তার মানে হচ্ছে at pH 3.5, 50% of aspirin will be ionized and 50% will be unionized. Okay? যেমন এখানে আমরা দেখতে পাই যে যদি pH of in case of যদি pH 1.5 থাকে তাহলে দেখা যাবে 99% of aspirin is unionized, 1% will be ionized. ঠিক তেমনি 2.5 হলে 91% unionized অবস্থায় থাকলো, 9% ionized অবস্থায় থাকলো। ঠিক তেমনি 3.5 এ গিয়ে দেখা গেল 50-50 হয়ে গেল। এটাকে বলা হয় pK value of drug. আচ্ছা, next important, very important and must know question, what do you mean by bioavailability of a drug? আচ্ছা, এটা কিন্তু আমরা আগেও এই টার্মটা পড়েছি, বায়োঅ্যাভেলেবিলিটি আমাকে জানতে হবে। বায়োঅ্যাভেলেবিলিটিটা কি জিনিস? দ্য টার্ম বায়োঅ্যাভেলেবিলিটি মিন্স দ্য ফ্র্যাকশন অফ আনচেঞ্জড ড্রাগ দ্যাট রিচেস দি সিস্টেমিক সার্কুলেশন ফলোইং অ্যাডমিনিস্ট্রেশন থ্রু এনি রুট। আমি ড্রাগটাকে অ্যাডমিনিস্টার করার পরে ড্রাগের যেই পোর্শনটুকু আনচেঞ্জড অবস্থায় সিস্টেমিক সার্কুলেশনে চলে গেল সেটাই হচ্ছে সেই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি। বায়োঅ্যাভেলেবিলিটি থ্রু ইন্ট্রাভেনাস রুট ইজ 100%। ঠিক আছে? তার মানে আমি যখন ইন্ট্রাভেনাস রুটে একটা ড্রাগ দিই সেই ড্রাগটা পরিপূর্ণভাবে সেটা সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, তার কোনো পোর্শনই কিন্তু নষ্ট হয় না, পরিপূর্ণভাবে ড্রাগটা কি আনচেঞ্জড অবস্থায় সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। আমি যখন ওরালি দিব ড্রাগটা কি হবে? ড্রাগটা হচ্ছে স্টমাকে যাবে, ইন্টেস্টাইনে যাবে, সেখান থেকে কিছু অ্যাবজর্পশন হবে, তারপর লিভারে গিয়ে কিছু মেটাবলাইজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এরকম করতে করতে কি হয়? ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটিটা কমে যায়। ঠিক আছে? ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে দেখা গেল কিছু পোর্শন লিভারে ইয়ে হয়ে গেল, মেটাবলাইজ হয়ে গেল, তাহলে ড্রাগটা কিন্তু পরিপূর্ণ আনচেঞ্জড অবস্থায় কি হচ্ছে, ওরালি দেওয়ার পরে সেটা পরিপূর্ণ আনচেঞ্জড অবস্থায় কখনো সিস্টেমিক সার্কুলেশনে যাবে না, কিন্তু পরিপূর্ণ সিস্টেমিক সার্কুলেশনে চলে যায় কোন রুটে? ইন্ট্রাভেনাস রুট। এই জন্য ইন্ট্রাভেনাস রুটকে বলা হয় ইমার্জেন্সি রুট। ইন্ট্রাভেনাস রুটে বায়োঅ্যাভেলেবিলিটি 100%। আচ্ছা, তোমাদের আরেকটা কোশ্চেন আমি বলছিলাম খুব ইম্পর্টেন্ট, what are the important factors influencing bioavailability of an oral route? আচ্ছা, bioavailability of an oral route যদি আমাদেরকে বলা হয় তাহলে তিনটা ফ্যাক্টরস, তার মধ্যে মেইন দুইটা ফ্যাক্টরস হচ্ছে rate and extent of absorption and first pass metabolism। ঠিক আছে? molecular weight and size of the drug এটা তোমরা বলতেও পারো, না বললেও কোনো সমস্যা নাই। আমরা কি জানি? যদি লো মলিকুলার ওয়েট মাইক্রোসাইজড পার্টিকেল ড্রাগ হয় তাদের বায়োঅ্যাভেলেবিলিটি বেশি হবে, কারণ কি? তারা বেটার অ্যাবজর্বড হয় জিআই ট্র্যাক্টে। যত বেশি অ্যাবজর্পশন ভালো হবে তত তাড়াতাড়ি তারা সিস্টেমিক সার্কুলেশনে যাবে এবং বায়োঅ্যাভেলেবিলিটি বেড়ে যাবে। তাহলে রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য বায়োঅ্যাভেলেবিলিটি। ঠিক আছে? রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন যত বেশি হবে বায়োঅ্যাভেলেবিলিটি তত বেশি হবে। ঠিক আছে? রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন যত কম হবে বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে, ভাইস ভার্সা। ওকে, নেক্সট, ফার্স্ট পাস মেটাবলিজম, এটা আমরা জানি মেটাবলিজম অফ ড্রাগ বিফোর রিচিং দি সিস্টেমিক সার্কুলেশন ইজ নোন অ্যাজ ফার্স্ট পাস মেটাবলিজম। এটা তাহলে কি? তাহলে এটা বেসিক নলেজ, তোমরা নিজেরাই বুঝো যে ফার্স্ট পাস মেটাবলিজম হলে কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে। তাহলে metabolism of drug before reaching the systemic circulation, it is known as first pass metabolism. First pass metabolism is indirectly proportional to bioavailability. তাহলে ফার্স্ট পাস মেটাবলিজম হলে কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। ওকে, ওরাল রুটে বায়োঅ্যাভেলেবিলিটি আমাদেরকে যদি জিজ্ঞেস করে ওরাল রুটে বায়োঅ্যাভেলেবিলিটি কত, আমরা বলবো লেস দ্যান 100%। আচ্ছা, নেক্সট, how will you calculate bioavailability of an oral drug? Bioavailability কে আমরা এক্সপ্রেস করি F। ঠিক আছে? We can calculate bioavailability by area under curve oral by area under curve intravenous into dose intravenous divided by dose oral। ঠিক আছে? It will be expressed in percentage। তাহলে আমি যখন একটা ড্রাগ দিলাম সে ড্রাগটার আমি এরিয়া আন্ডার কার্ভ করতে হবে। এই যেখানে আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি যে the fraction of absorption into systemic circulation is the drug's bioavailability। এখানে এরিয়া আন্ডার কার্ভ ওরাল and area under curve intravenous। এখানে আমরা খেয়াল করি
আমি যখন ইন্ট্রাভেনাস রুটে যে ড্রাগটা দিই সেটা কি হয়, প্রথমে এটা শার্পলি উপরে গেল একদম, তারপরে কি হয় শার্পলি ডিক্লাইন করে। এই যে এরিয়া আন্ডার কার্ভ ইন্ট্রাভেনাস, এবং তার নিচে আমি যখন ওরাল ড্রাগটা দিলাম, আমি ওরালি দিলাম, এটা আস্তে আস্তে এটা কি হবে বায়োঅ্যাভেলেবিলিটি বাড়বে এবং আস্তে আস্তে এটা ডিক্লাইন করবে। তাহলে ইন্ট্রাভেনাস এবং ওরাল এই দুইটার যে এই দুইটাকে আমি কি করব, এরিয়া আন্ডার curve oral divided by area under curve intravenous into 100, এটাই হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি, ইট শুড বি এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে এই দুইটাকে আমি ইন্ট্রাভেনাসটা আমরা জানি কি ইন্ট্রাভেনাস রুটে বায়োঅ্যাভেলেবিলিটি 100%, এটা কিন্তু আমরা সবাই জানি। আর এরিয়া আন্ডার কার্ভ ওরালটা দেওয়া থাকবে, এটা আমাকে ক্যালকুলেট করে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা এভাবে করে আমরা কি করতে পারি, বায়োঅ্যাভেলেবিলিটিটা আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, বায়োঅ্যাভেলেবিলিটি ইজ এক্সপ্রেসড ইন এফ অ্যান্ড ইট শুড বি এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ। ওকে, এরিয়া আন্ডার বাই এরিয়া আন্ডার, আবার আমি দেখাচ্ছি কিভাবে আমি ক্যালকুলেট করব, এরিয়া আন্ডার কার্ভ ওরাল ডিভাইডেড বাই এরিয়া আন্ডার কার্ভ ইন্ট্রাভেনাস ইনটু ডোজ ইন্ট্রাভেনাস ডিভাইডেড বাই ডোজ ওরাল। ওকে, ডোজ দুইটারই কিন্তু ডোজ দেওয়া থাকবে, সেটা আমাকে ক্যালকুলেট করে বের হতে হবে করতে হবে, এবং ইট শুড বি এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ। এরিয়া আন্ডার কার্ভ ইন্টারভেনাস যেটা, সেটা কিন্তু আমরা জানি ইন্টারভেনাস রুটে এরিয়া কত হবে, পার্সেন্টেজ হচ্ছে 100%। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা কি করব, বায়োঅ্যাভেলেবিলিটিটা আমরা বের করতে পারব। আচ্ছা, নেক্সট আসি plasma half-life. Define plasma half-life. What information will you get plasma half-life of a drug? ঠিক আছে, and কি কি কারণে প্লাজমা হাফ ড্রাগের প্লাজমা হাফ লাইফ লং হতে পারে, এই তিনটা কোশ্চেন আমাদেরকে এখান থেকে জিজ্ঞেস করবে। তাহলে প্লাজমা হাফ লাইফটা কি, হাফ লাইফ দ্যাট মিন্স ইট ইজ দ্য টাইম, তাই না, প্লাজমা হাফ লাইফ মনে হচ্ছে টাইম, the time by which the plasma concentration of a drug becomes half of its original concentration is known as plasma half-life of a drug. It is expressed as T half. T half, ঠিক আছে, প্লাজমা হাফ লাইফকে আমরা এক্সপ্রেস করি কিভাবে, T half। তাহলে আমি আবার বলি কি, the time by which the concentration of drug becomes half of its original concentration, তার মানে যে টাইমের মধ্যে ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশন অফ ড্রাগটা কি হচ্ছে 50% হয়ে যায়, সেই টাইমটাকে আমরা বলি প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ, এন্ড ইট ইজ এক্সপ্রেসড বাই টি হাফ। আচ্ছা, প্লাজমা হাফ লাইফ আমি কিভাবে ক্যালকুলেট করব, প্লাজমা হাফ লাইফ হচ্ছে ইজ ইকুয়াল টু 0.693, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ইনটু ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স। ঠিক আছে, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ডিভাইডেড বাই clearance. Vd is equal to volume of distribution of a drug, and clearance is এটা কি, clearance মানে কি, the rate at which the active drug is removed from the body, এটা আমাকে জানতে হবে। clearance টা কি, clearance is the rate at which the active drug is removed from the body, it is known as clearance. Clearance is defined as the rate of drug elimination divided by the plasma concentration of drug. clearance টাকে আমি কিভাবে বের করতে পারি, the rate of drug elimination divided by plasma concentration of drug. এগুলোর কিন্তু অঙ্ক দেওয়া হয়, এগুলো আমরা কিন্তু অস্পিতে দেই, অস্পিতে অঙ্ক করানো হয়। আমার যদি সুযোগ হয় আমি তোমাদেরকে কিছু মানে এরকম সলিউশন দিয়ে দিব, প্রবলেম দিয়ে দিব, তোমাদেরকে সলভ করতে দিব, তার আগে কিছুটা বুঝাই দিব যাতে তোমরা সলভ করতে পারো। ইট উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। ওকে, এখন আসো, হোয়াট ইনফরমেশন উইল ইউ গেট ফ্রম প্লাজমা কনসেন্ট্রেশন অফ এ ড্রাগ, একটা ড্রাগের প্লাজমা হাফ লাইফ দিয়ে আমি কি ইনফরমেশন পাই। ঠিক আছে, এটা প্লাজমা হাফ লাইফ হবে, প্লাজমা কনসেন্ট্রেশন না, এখানে ভুল আছে। হোয়াট ইনফরমেশন উইল ইউ গেট ফ্রম প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ, ঠিক আছে, কোশ্চেনটা তাই হবে। কি কি প্লাজমা হাফ লাইফ থেকে আমি কি করতে পারবো, আমি উই ক্যান প্রিপেয়ার দ্য ডোজেস শিডিউল অফ এ ড্রাগ। ঠিক আছে, প্লাজমা হাফ লাইফ যদি আমি জানি তাহলে ড্রাগের ডোজেস শিডিউল করতে পারবো। আর কি জানতে পারবো, ডিউরেশন অফ অ্যাকশন অফ ড্রাগ অ্যান্ড স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন অফ ড্রাগ। স্টেডি স্টেট বলতে কি বোঝায়, স্টেডি স্টেটটা হচ্ছে the rate at which the rate of administration and rate of elimination of drug becomes equal, it is known as steady state plasma concentration। ঠিক আছে, the concentration of drug at which
the rate of administration and rate of elimination becomes equal is known as steady state plasma concentration of drug. তাহলে ইনফরমেশন আমি কি কি পেলাম? একটা হলো ডোজেস শিডিউল করতে পারবো, ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন জানতে পারবো, and we can know the steady state plasma concentration. ঠিক আছে? The rate at which the concentration of drug at which the rate of administration and rate of elimination becomes equal, it is known as steady state plasma concentration. That's all for today. এটা হচ্ছে আমাদের ড্রাগ অ্যাবজর্পশন। প্রত্যেকটা কোশ্চেন মাস্ট নো কোশ্চেন, তাহলে এগুলো আমরা জানবো। থ্যাংকস ভেরি মাচ। আসসালামু আলাইকুম।